আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে সেন্টেন্স পার্ট 2 তে তোমাদের সকলকে আমি মেহেদী হাসান স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে সেন্টেন্সের কতগুলো ভাগ রয়েছে, সেন্টেন্সকে আমরা কিভাবে ক্লাসিফাইড করতে পারি। প্রথম পার্টে আলোচনা করেছিলাম সেন্টেন্স আসলে সেন্টেন্সের এই এলিমেন্টগুলো কি পার্টগুলো কি এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্যায়ে সেন্টেন্স কত প্রকার এবং কি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা পুরো ক্লাস আমার সাথে থাকবে। আচ্ছা, কথা না বাড়িয়ে এবার আমি আমার মূল আলোচনায় যাই। সেন্টেন্স অর্থ তোমরা সকলেই জানো। বাক্য সেন্টেন্সকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গঠন অনুসারে। অর্থাৎ গঠন অনুসারে এবং অর্থ অনুসারে সেন্টেন্সকে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায়। এইখানে একটু কথা বলে রাখি যে অনেক স্টুডেন্ট কি করে যে সেন্টেন্স প্যাটার্নে অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে গিয়ে এই সিকোয়েন্সগুলো পরিবর্তন করে পরে যখন হঠাৎ করে আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পায় তখন বলে এই ধরনের সেন্টেন্স তো আমরা কখনোই পড়ি নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এই ক্লাসিফিকেশনটা করার সময় সেন্টেন্সে এইগুলো একসাথে কখনোই পাই নাই বিদায় আমরা এই বিষয়গুলা জানি না। তো আমি আজকে তোমাকে বলছি সেন্টেন্স হচ্ছে প্রধানত দুই প্রকার, অর্থ অনুসারে অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু মিনিং অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ বর্ণনামূলক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক, অবজেক্টিভ প্রার্থনামূলক, এক্সক্লামেটরি হচ্ছে কি বিষয়সূচক। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে যদি আমি বলি তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে হচ্ছে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সরল বাক্য, কমপ্লেক্স জটিল বাক্য, কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। এই হচ্ছে মোট সেন্টেন্সের ভাগগুলো। আশা করি এই বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। নামগুলো সব মুখস্থ করে নিবে। তারপর আমি প্রত্যেকটা সেন্টেন্স কিভাবে আমি আইডেন্টিফাই করব বা প্রত্যেকটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠন করব, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করব সবগুলো বুঝিয়ে দিব। তোমরা ভিডিওটি পজ করে খাতায় তুলে নাও। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে আমরা চিনবো বা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বাক্য আমরা কিভাবে লিখবো। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স চিনতে গেলে আমি যদি কোনো সেন্টেন্স দেখে অ্যাসার্টিভ সেন্টেন্স কি আইডেন্টিফাই করতে চাই তাহলে আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখবো, বাক্যটাতে কম করে হলেও একটা সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে এবং বাক্যটি শেষে কি থাকবে? একটা ফুল স্টপ থাকবে। এছাড়াও কিছু সিনট্রম থাকে। এটা হচ্ছে বাক্যের প্রথমে থাকবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। এছাড়াও থাকতে পারে সাবজেক্ট টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব প্লাস এক্সটেনশন। তারপর থাকতে পারে সাবজেক্ট প্লাস এবি আরিফ ভাই অথবা আরিফা ভাবি বা আবার কেউ ভুল কইরেন না। এমভি মানে মেইন ভার্ব। হ্যাঁ, মেহেদি ভাই বাবা যাবে না, এক্সটেনশন। আচ্ছা, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ডু ডাজ ডিড প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস এবি প্লাস নট প্লাস এমবি প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস মডেল প্লাস সেমি মডেল প্লাস এবি প্লাস এক্সটেনশন। এই সিকোয়েন্সগুলো মেইনটেইন করে কি হতে পারে? অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। আমি নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টা আরো স্পষ্ট করার চেষ্টা করছি। হি গোজ টু স্কুল, এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, আচ্ছা টু স্কুল হচ্ছে এক্সটেনশন। আচ্ছা বস, এখানে কথা হচ্ছে অনেকে আবার এই কথাটা বলতে পারেন যে সব জায়গায় কি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন হবে, অবজেক্ট থাকতে পারে না, কমপ্লিমেন্ট থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে, কিন্তু সকল বাক্যের অবজেক্ট থাকে না বা সকল বাক্যের কমপ্লিমেন্ট থাকে না, যে কারণে আমি এখানে এক্সটেনশন লিখে রেখেছি। আচ্ছা, এরপর হচ্ছে মেহেদি ইজ এ টিচার, এই বাক্যে মেহেদি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে একটা টু বি ভার্ব। আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়্যার হচ্ছে টু বি ভার্ব, এটা হচ্ছে টু বি ভার্ব। আচ্ছা, তারপরে হচ্ছে অবজেক্ট এক্সটেনশন, এখানে আমরা এক্সটেনশন হিসেবে বিবেচনা করি, যদিও এ টিচার একটা কমপ্লিমেন্ট হিসেবে এই বাক্যের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আচ্ছা, সাবজেক্ট, পরে হচ্ছে এ টু হ্যাভ ভার্ব, তারপরে হচ্ছে ভার্ব, সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে মেইন ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন। এই সিকোয়েন্স মেইনটেইন করে হতে পারে। তারপর উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন, এই বাক্যের ক্ষেত্রে মাস্ট হচ্ছে একটা মডেল অথবা সেমি মডেল, আমরা মডেল হিসেবে বিবেচনা করি। এরপরে ভার্বটা সবসময় কি হয়? প্রেজেন্ট ফর্মে হয়। তারপরে হচ্ছে এক্সটেনশন। এই সিকোয়েন্স মেইনটেইন করেও কি হতে পারে? সেন্টেন্স হতে পারে। এবং সর্বশেষ যে সেন্টেন্সটা লিখে রেখেছি নেগেটিভ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে নট, তারপরে হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন। এখানে ডিড আমরা এই যে এখানে লিখে রেখেছিলাম ডো ডাজ অথবা ডিড ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, ডো ডাজ ডিড ব্যবহার করেছি, কিন্তু তারপরে নট লাগিয়ে দিলে আমার কি হয়েছে? নেগেটিভ। যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করে দেব তখন এটা অলরেডি নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমি আইডেন্টিফাই করব? ফার্স্ট অফ অল যে জিনিসটার দিকে দেখব, আমরা বাক্যটি শেষের দিকে খেয়াল করব আমার প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। এই সাইন অফ ইন্টারোগেশন থাকলে
বুঝতে হবে এটা নিড দ্য একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা এই ক্ষেত্রে আমরা দেখব যে কোন কোন সিকোয়েন্স মেইনটেইন করে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আচ্ছা বাক্যটা টু বি ভার্ব দ্বারা শুরু হতে পারে অথবা টু হ্যাভ ভার্ব দ্বারা শুরু হতে পারে, তারপর সাবজেক্ট, তারপর এক্সটেনশন, ডো ডাজ ডিড এরপর সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন তো থাকবেই। আচ্ছা এবি আমি এবি অর্থাৎ অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, পরে হচ্ছে মেইন ভার্ব, এক্সটেনশন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, এই সিকোয়েন্স মেইনটেইন করেও হতে পারে। তারপর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, এক্সটেনশন, এই সিকোয়েন্স মেইনটেইন করেও কি হতে পারে বাক্য গঠিত হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা আমি কয়েকটা উদাহরণ সাহায্যে বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল যে উদাহরণটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে ইজ দ্য গার্ল বিউটিফুল, ইজ দ্য গার্ল বিউটিফুল। এই বাক্যের ক্ষেত্রে ইজ হচ্ছে একটা টু বি ভার্ব, টু বি ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয়েছে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে এক্সটেনশনই আমরা এটাকে ধরলাম। দ্বিতীয় সেন্টেন্সটির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি হ্যাভ ইউ আ পেন, হ্যাভ ইউ আ পেন, হ্যাভ হচ্ছে একটা হ্যাভ টু হ্যাভ ভার্ব। আচ্ছা তারপরে ইউ হচ্ছে সাবজেক্ট আর এ পেন হচ্ছে এক্সটেনশন হিসেবে ধরলাম আমরা। এই যে এই সিকোয়েন্সে আমার কি হতে পারে সেন্টেন্স গঠিত হতে পারে। তৃতীয় যে বাক্যটি রয়েছে ডিড হি গো টু স্কুল, এই বাক্যের ক্ষেত্রে ডিড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপরে হচ্ছে হি সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি বলতে এখানে লিখে রেখেছি যে ডো ডাজ অথবা ডিড ব্যবহার হওয়ার পরে যে মেইন ভার্বটা থাকে মেইন ভার্বটা সবসময় কয় নাম্বার হবে, এক নাম্বার হবে প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা আর ইউ গোইং টু এমএসআই স্টাডি পয়েন্ট, এইখানে হচ্ছে আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, আর হচ্ছে এভরি, আর ইউ হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা তারপর এটা হচ্ছে এক্সটেনশন হিসেবে কাজ করছে। ডব্লিউএস ওয়ার্ড দ্বারা আমার কি হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো আমি জ্ঞাতার্থে বলে রাখি যে হু, হোয়ার, হাউ, হোয়াট, হোম, এই যে এই ডব্লিউ এবং এইচ গঠিত যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমরা কি বলবো ডব্লিউ এবং এইচ ওয়ার্ড বলবো। আচ্ছা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হোয়ার, আর ইউ লিভ নাও। আচ্ছা এই বাক্যটির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে একটা ডব্লিউএস ওয়ার্ড, তারপরে আছে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ তারপরে হচ্ছে এক্সটেনশন হিসেবে যদি আমরা ধরি। এই সিকোয়েন্সগুলো মেইনটেইন করে আমার কি হতে পারে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। ভিডিওটি পজ করে তোমরা খাতায় তুলে নিলে মনে হয় সেন্টেন্সগুলো কিভাবে গঠিত হয় বা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, একটা বাক্যে দেখে আমরা কিভাবে আইডেন্টিফাই করব অথবা আমরা কিভাবে একটা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করব। আচ্ছা আমরা একটু ভালোভাবে একটু খেয়াল করব। ইম্পারেটিভ এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট থাকে না, কি বললাম কোনো সাবজেক্ট থাকে না, প্রত্যক্ষভাবে কোনো সাবজেক্ট দেওয়া থাকে না। এই বাক্যে সব সময় সাবজেক্ট হিসেবে থাকে হচ্ছে ইউ। তুমি আমি উদাহরণগুলো দিলেই তোমরা আসলে বুঝতে পারবে। এই বাক্যগুলোর শুরুতেই কি থাকে, হয়তো বা এটা ভার্ব দ্বারা শুরু হবে, না হয় ডোন্ট অথবা প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, লেট ইত্যাদি দ্বারা শুরু হবে, বাক্যটি শেষে একটি ফুল স্টপ থাকবে। আমি আবারও বলছি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এই সেন্টেন্সটি শুরু হবে ভার্ব দিয়ে, না হয় ডোন্ট, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, লেট ইত্যাদি দিয়ে বাক্যটি শুরু হবে। এবং এইগুলো সাধারণত কি হয় আদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, হ্যাঁ এই ধরনের বাংলা অর্থ প্রকাশ করে। আচ্ছা আমরা উদাহরণের সাহায্যে যদি দেখি তাহলে এখানে দেখবো ডো দা সাম, ডো অর্থ কি বস, ডো অর্থ হচ্ছে করা, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, ভার্ব দ্বারা শুরু হচ্ছে, বাদ বাকি হচ্ছে এক্সটেনশন। আচ্ছা তারপরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো ফলো মাই এক্সাম্পল, ফলোটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা মেইন ভার্ব দ্বারা শুরু হইছে, তারপর হচ্ছে এক্সটেনশনের অংশে যদি আমরা ফেলে দিই তাহলে এই যে ভার্ব দ্বারা শুরু হচ্ছে বাক্যটা, সুতরাং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট দ্বারা শুরু হলেই বাক্যটা কোন ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ বাক্যটা প্লিজ দ্বারা শুরু হইলে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার প্লিজ এর পরে প্লিজটাকে যদি আমরা বাক্যের অতিরিক্ত একটা অংশ ধরি তাহলে এখানে গিভ দ্বারা শুরু হচ্ছে, গিভ এ কাপ অফ টি, দয়া করে এক কাপ চা দাও, কাকে বলা হচ্ছে তুমি আমাকে দয়া করে এক কাপ চা দাও। এইখানে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে প্রত্যক্ষভাবে তুমি দেওয়া না থাকলেও পরোক্ষভাবে উত্তরে আসে তুমি, কে দেবে চাটা, তুমি। আচ্ছা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সর্বদা সত্য কথা বলো বা সবসময় সত্য কথা বলো, কে সত্য কথা বলবে, তুমি। আচ্ছা এই যে অলওয়েজ দ্বারা শুরু হয়েছে বাক্যটা, সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস দ্বারা লেট বা লেটাস দ্বারা শুরু হইলে বাক্যটা কোন ধরনের, ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। অ্যাকর্ডিং টু মিনিং এর সর্বশেষ দুইটি বাক্য, দুই ধরনের সেন্টেন্স অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি নিয়ে কথা বলে আজকের পার্ট শেষ করব। আচ্ছা অবজেক্টিভ সেন্টেন্স আমি কিভাবে আইডেন্টিফাই করব, অবজেক্টিভ সেন্টেন্সের শুরুটা অথবা অবজেক্টিভ সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও কি থাকবে, মে থাকবে, বাক্যের মধ্যে মে দেখে আমি আইডেন্টিফাই করব যে এটা নির্দ্বিধায় কি একটা অবজেক্টিভ সেন্টেন্স। আচ্ছা এবং বাক্যটার শেষে একটা ফুল স্টপ থাকবে। আচ্ছা তাহলে এই বাক্যটার গঠনটা কেমন হয়, মে প্লাস হচ্ছে সাবজেক্ট থাকতে পারে, পারসন থাকতে পারে, সাবজেক্ট যেটা পারসন একই জিনিস। আচ্ছা সাবজেক্ট, পারসন অথবা প্রোনাউন থাকতে পারে, সামবডি থাকতে পারে, আল্লাহ,
অথবা গড ইত্যাদি পরে মেইন ভার্ব প্লাস এক্সটেনশন এই প্যাটার্ন ফলো করে আমরা একটা অবজেক্টিভ সেন্টেন্স তৈরি করতে পারি, বা এই প্যাটার্নটা দেখে আমরা একটা অবজেক্টিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, আমি উদাহরণের সাহায্যে যদি দেখাই, এই যে এইখানে দেখো মে আল্লাহ, মের পরে হচ্ছে কি আছে, মে বাক্যটাতে থাকলে আমরা বুঝবো এটা অবজেক্টিভ সেন্টেন্স। এরপরে কি আছে আল্লাহ, তারপরে হচ্ছে কি আমরা দেখবো যে মেইন ভার্ব প্লাস হচ্ছে এই এক্সটেনশন, মেইন ভার্ব প্লাস হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এই বাক্যটার ক্ষেত্রে যদি আমরা দেখি মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি বাক্যটার মধ্যে কি আছে, বাক্যের মধ্যে মে আছে, মে থাকলে এই বাক্যের মধ্যে আমরা বুঝবো এটা অবজেক্টিভ সেন্টেন্স। তারপরে কি আছে ইউ, ইউ হচ্ছে একটা পারসন বা সাবজেক্ট হিসেবে কাজ করছে। আচ্ছা, তারপরে হচ্ছে বি ভার্ব অর্থাৎ মেইন ভার্ব বি ভার্ব হিসেবে কাজ করছে, তারপরে হচ্ছে এক্সটেনশন পরে, এবং সর্বশেষ যে বাক্যটা লং লিভ আওয়ার ইকবাল স্যার। এখন কথা হচ্ছে এইখানে অনেকেই বলতে পারে স্যার আপনি না বললেন টিম অবজেক্টিভ সেন্টেন্স চিনতে গেলে কি লাগবে, মানে বাক্যটার মধ্যে কোথাও না কোথাও মে থাকবে, কিন্তু এই বাক্যে তো মে নাই, তাহলে আমি চিনবো কিভাবে? বস, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এই বাক্যটা অরিজিনালি হওয়ার কথা ছিল হচ্ছে এরকম, মে ইকবাল স্যার লিভ লং, মে আওয়ার ইকবাল স্যার লিভ লং। এই বাক্যটা এরকম হওয়ার কথা ছিল। এই বাক্যটার মধ্যে মে কথাটা হচ্ছে কি হাইড করা আছে। আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে কি মানে প্রার্থনা সূচক বাক্য, আমাদের ইকবাল স্যার দীর্ঘজীবী হন, এই যে এই ধরনের কথাটা, এই কথাটাতে অটোমেটিকলি একটা প্রার্থনা বোঝা যাচ্ছে, কিন্তু এই বাক্যটার মধ্যে মে কথাটা উল্লেখ নাই। এই মে কথাটা কি হাইড করা আছে, হ্যাঁ, প্রত্যক্ষভাবে দেওয়া নাই, পরোক্ষভাবে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর সর্বশেষ এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে আইডেন্টিফাই করব? আমরা বাক্যের শেষে সর্বশেষে আমরা গিয়ে পাবো কি সাইন অফ এক্সক্লামেশন, অর্থাৎ বিস্ময়সূচক একটা চিহ্ন পাবো। এবং এই ধরনের বাক্যের গঠনটা হবে কি হোয়াট, এরপরে হচ্ছে এ অথবা এন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে এনপি অর্থাৎ এটা হইতে পারে কি নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, তারপরে বি ভার্ব, তারপরে হচ্ছে সাইন অফ এক্সক্লামেশন, এরপরে হাউ, এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে নাউন অথবা প্রোনাউন, পরে বি ভার্ব, তারপর হচ্ছে কি তারপরে থাকতে পারে সাইন অফ এক্সক্লামেশন। এবং সর্বশেষ যে একটা সিকোয়েন্স মেইনটেইন করে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করব অথবা আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে হাউ, এর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে এ অথবা এন, তারপর হচ্ছে এনপি অর্থাৎ নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, তারপরে বি ভার্ব, তারপরে হচ্ছে এই আশ্চর্যবোধক চিহ্ন। আচ্ছা, আমরা তিনটা উদাহরণের সাহায্যে এই বিষয়গুলোকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। ওয়াট এর পরে কি আছে এন, ওয়াজ এন, পরে হচ্ছে কি আগলি একটা অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে একটা ভার্ব একটা নাম, একটা নাউন, তারপর হচ্ছে ইট হচ্ছে একটা প্রোনাউন, এই বার্ডের প্রোনাউন হচ্ছে ই। আমরা বললাম কি ওয়াজ আগলি বার্ড ইট ইজ। এই যে আমাদের সর্বশেষ যে জিনিসটা আছে অর্থাৎ আমাদের সাইন অফ এক্সক্লামেশন আছে, হ্যাঁ, এটা থেকে আমরা আইডেন্টিফাই করব এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন গঠনটা নিয়ে যদি কথা বলি তাহলে সর্বপ্রথম ওয়াট দ্বারা শুরু হয়েছে, ওয়াটের পরে এ অথবা এন, যেহেতু এখানে আর্টিকেল আছে বাওয়েল আছে, সুতরাং এখানে এন হচ্ছে, তারপরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আগলি মানে কুৎসিত একটা গুণ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে বার্ড হচ্ছে একটা পাখি একটা নাম, তারপর পাখিটার প্রোনাউন হচ্ছে ই, এটার একটা প্রোনাউন, তারপর হচ্ছে বি ভার্ব ইজ দেওয়া আছে, তারপর হচ্ছে সাইন অফ এক্সক্লামেশন। তারপরের বাক্যটার সিকোয়েন্স যদি আমরা দেখি তাহলে হচ্ছে দেখো হাউ এর পরে কি আছে হ্যাপি হচ্ছে খুশি একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে হচ্ছে একটা পারসন দেওয়া আছে অর্থাৎ প্রোনাউন, এটা একটা প্রোনাউন ইউ কোনো ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়, সুতরাং এটা একটা প্রোনাউন। তারপরে হচ্ছে বি ভার্ব, সাইন অফ এক্সক্লামেশন দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এরপরে যে বাক্যটা আছে হাউ এর পরে হচ্ছে বিউটিফুল একটা সুন্দর একটা অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে একটা এ অথবা এন একটা ডিটারমিনার অথবা আর্টিকেল বলতে পারি আমরা। আচ্ছা, এটা দিলাম এ অথবা এন, তারপরে হচ্ছে কান্ট্রি হচ্ছে একটা নাম নাউন, তারপরে হচ্ছে বাংলাদেশও একটা নাউন, কিন্তু এই বাংলাদেশের প্রোনাউন হিসেবে কি এই কান্ট্রিটা ব্যবহৃত হবে, তখন এটা আমরা প্রোনাউন হিসেবে ধরতে পারি। এই যে সিকোয়েন্স গুলো মেইনটেইন করে কি হতে পারে এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি হতে পারে। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো বুঝতে পেরেছো। যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমরা এই সেন্টেন্স পার্ট 2 তে আলোচনা করেছি এই সেন্টেন্সের মানে অ্যাকর্ডিং টু মিনিং এর যতগুলো বাক্য, আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আলাদা আলাদা ভিডিও তোমরা পাবে। আশা করি ওই ক্লাসগুলোতে তোমাদেরকে আমরা খুব সহজভাবে বোঝাতে পারবো। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।